বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো বা আমার মনে হলো যে আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে কিছু বিষয় একটু কথা বলা দরকার। বিষয়টি হচ্ছে সোনালী গুহ। এই সোনালী গুহ তিনি একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসাবে থাকতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে, তার আলমারি থেকে জামা কাপড় বার করে দিতেন। তিনি প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তিনি বিচরণ করতেন এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচুর আন্দোলন করেছেন, সেই সময় লড়াই করেছেন। অনেক ঘটনাই সোনালী গুহর আছে এবং এই সোনালী গুহ তিনি কিন্তু এই তৃণমূল কংগ্রেসে থাকতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন এবং বিভিন্ন পদে, কখনো এমএলএ হয়েছেন, 3বার না 4বারের হয়তো এমএলএ, আমার ঠিক মনে নেই, যত সম্ভব 3বার উনি হয়েছেন। উনি একটা সময় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন এবং ডেপুটি স্পিকারের মতন যে সম্মানীয় পদ বা যে চেয়ারটা, সেই চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বসিয়েছিলেন। এই হচ্ছে সেই সোনালী গুহ, যে সোনালী গুহ থানায় ঢুকে পুলিশকে ওপেনলি থ্রেট করেছিলেন, ধমকেছিলেন, চমকেছিলেন, গলা কেটে দেবো বলেছিলেন, চোখ উপড়ে নেবো বলেছিলেন। এই সোনালী গুহ, যেই সোনালী গুহ কিন্তু বিধানসভা ভাঙচুরের একটা কাণ্ডারি ছিল। আমরা দেখেছি সেই সময় বিধানসভা যখন ভাঙচুর হয়েছিল, সেই সময় প্রথম লাইনে দৌড়ে গিয়ে যারা বিধানসভা ভাঙচুর করছিল তার মধ্যে অনেকগুলো মুখ এখনো মনে আছে বা সবাই জানেন। সোনালী গুহ ছিলেন, অর্জুন সিং ছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন, এরকম আরও অনেকের নাম আছে। আমি সব নাম তো ভাবে বলছি না, বলতে চাইও না। এরকম 2-3 জনের নাম আছে যারা প্রথম সারিতে দাঁড়িয়ে তাণ্ডব চালিয়েছিল বিধানসভায়। এই হচ্ছে সেই সোনালী গুহ, যে সোনালী গুহ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাত বেড়ে দিতেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যাবেন না যাবেন, কি জামা কাপড় পরে যাবেন সেটাও আলমারি থেকে বার করে দিতেন। মানে বলতে পারেন একটা ছায়া সঙ্গী, তার সঙ্গে তার কেয়ারটেকার, তার সব কিছু, মানে দেখাশোনা করা, কখন কি দিদি খাবে, দিদির খাবার দাবার গোছানো, সমস্ত কিছু দায়িত্ব তিনি পালন করতেন। হঠাৎ দেখা গেল এই সোনালী গুহ তিনি তৃণমূলের টিকিট পেলেন না এবং টিকিট না পাওয়াতে তিনি খুবই ক্ষুব্ধ হলেন। স্বাভাবিক, 3বার 4বার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দিয়েছেন, তারপর আবার কেন দিল না? তো তিনি ক্ষুব্ধ হলেন, ক্ষুব্ধ হয়ে টিকিট পায়নি বলে তিনি চলে এলেন বিজেপিতে। সেই সময় উনি যখন বিজেপিতে এসেছিলেন, সেই সময় বিজেপিতে কিন্তু যোগদান পর্ব চলছে, যোগদান মালা চলছে। অনেকেই বলছে বিজেপি নাকি ওয়াশিং মেশিন, যারাই আসে ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে যায়, যার নামে যাই কালি থাকুক, যার যতই দুর্নীতি থাকুক, ধুয়ে যায়। তো এই সোনালী গুহ চলে এলেন হচ্ছে বিজেপিতে এবং বিজেপিতে যোগদান করলেন। বিজেপিতে যোগদান করে কিছু সময় তাকে সাংগঠনিক কিছু বৈঠকে দেখা গেছে, আমরা দেখেছি সে সাংগঠনিক বৈঠকে আসছেন, সেখানে বিভিন্ন বৈঠকে পার্টিসিপেট করছেন। তারপরে হঠাৎ দেখা গেল যে আবার বিজেপিতেও সোনালী গুহকে দেখা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। ইলেকশন এলো, নির্বাচন এলো, সোনালী গুহ ভেবেছিলেন বিজেপি থেকে টিকিট পাবেন, কিন্তু পেলেন না। খুব ভালো কথা, মানে সবটাই টিকিট তো পেলেন না। তিনি আবারও তখন যখন বিজেপি থেকে টিকিট পেলেন না, তখন তিনি চেষ্টা করলেন তৃণমূলে ফিরে যাবার, মানে ঘর বাপসি, মানে যার যেখানে ঘর সেই ঘরে, নিজের ঘরে নিজের ফিরে যাওয়াটাই ভালো তিনি মনে করলেন। কোথাও তার বিবেক দংশালো, অনুশোচনা হলো যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে আসা তার ভুল হয়েছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যা যা বলেছেন সেটা অন্যায় হয়েছে, সেটা ভুল হয়েছে এবং তিনি বিবেকের তাড়নায়, দংশনে তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখলেন এবং টুইট করলেন, যে টুইটটা সোশ্যাল মিডিয়ায় আছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছেও আছে। তিনি টুইট করেছিলেন, টুইটে অনেক কিছু লিখেছিলেন, ক্ষমা চেয়েছিলেন, পায়ে ধরেছিলেন, ফিরিয়ে নেবার জন্য আবেদন জানিয়েছিলেন এবং খুব বিশেষ একটা লাইন তিনি বলেছিলেন যে মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না,
আমিও তেমনি দিদিকে ছাড়া থাকতে পারবো না। মানে সোনালী গুহ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে থাকতে পারবে না, তাই দিদি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিয়ে আমাকে ফিরিয়ে নাও। তো এই চিঠিটা দেওয়ার পর, টুইট করার পরও কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফিরিয়ে নেয়নি বা গ্রহণ করেনি। তিনি কিছুদিন অপেক্ষা করলেন, করে দেখলেন যে না, তৃণমূলে তো আমি আমার জায়গা করতে আবার পাচ্ছি না, ঢুকতে পারছি না, দিদি তো পাত্তাই দিচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় পাত্তাই দিচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাত্তাই দিচ্ছে না। তখন তিনি আবার বিজেপি বিজেপি বলে চিৎকার করতে লাগলেন এবং বললেন আমি বিজেপির নেত্রী, আমি বিজেপির নেত্রী, আমি বিজেপির নেত্রী। খুব ভালো কথা। এবং তিনি যখন আবার বিজেপি করতে শুরু করলেন বা বিজেপির নেত্রী হিসাবে বলতে শুরু করলেন, সেই সময় বিভিন্ন সংবাদ মাধ্যম তার কাছে যায়, বিভিন্ন রিয়াকশন নেয়। আমি নিজেও গেছি, এটা অস্বীকার করার কিছু নেই। আমি নিজেও সোনালী গুহর কাছে গেছি, তার বক্তব্য শুনেছি, ইন্টারভিউ করেছি। কিন্তু এখানে একটা তফাৎ আছে। সোনালী গুহ যখন কোনো পোর্টালকে বা চ্যানেলকে ইন্টারভিউ দেয়, তার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ব্যক্তি আক্রমণ করেন, মানে রাজনৈতিক আক্রমণ বা প্রশাসনিক আক্রমণটা কম থাকে, ব্যক্তি আক্রমণটা বেশি থাকে। এবং ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না, ব্যক্তি মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, তার নামে ব্যক্তি আক্রমণ করেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন ধরনের কথা মন্তব্য তিনি করেন। এবার বিষয় হচ্ছে সংবাদ মাধ্যমেরও একটা দায়িত্ব থাকে যে সংবাদ মাধ্যম ইন্টারভিউটা কতটা চালাবে, কতটা উচিত নয়, সমাজের পক্ষে কতটা হানিকারক, সমাজের পক্ষে কতটা হানিকারক নয়, এই দায়িত্বটাও কিন্তু সংবাদ মাধ্যমের থাকে। এবং আমরা জানি যখন খুব অশালীন কোনো বক্তব্য থাকে বা কোনো নেতারা বা অশালীন কোনো শব্দ ইন্টারভিউয়ের সময় বলে ফেলে, আমরা সেখানটা বিপ করে দিই বা আমরা কেটে দিই। এটা সংবাদ মাধ্যমের দায়িত্ব, এটা সমাজের একটা দায়িত্ব। রাজনৈতিক বিরোধ থাকতে পারে, রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, নীতি আলাদা হতে পারে, কিন্তু রাজনীতির ময়দানে একটা রাজনৈতিক ব্যক্তি হিসাবে যে নিজেকে নেতা বা নেত্রী বলে দাবি করছেন, তার উচিত, আমি অন্তত মনে করি, যে রাজনৈতিকভাবে লড়াই করা, কোনো ব্যক্তি আক্রমণ নয়। আজকে যদি কোনো ব্যক্তি আক্রমণ রাজনীতির একটা স্তর হয়ে যায়, তাহলে সত্যিই আজ সমাজ খুব খারাপ জায়গায়। এখানে কে সাংবাদিক বিজেপি করে, কে সাংবাদিক তৃণমূল করে, বিষয়টা তা নয়। আমি দিলীপ ঘোষের বেলাতেও প্রতিবাদ করেছিলাম। দিলীপ ঘোষকেও যেভাবে মেলাইন করা হয়েছিল এবং একটা শ্রেণীর ইউটিউবার, তারা রীতিমতন বড় মাথা কে আছে, সেই বড় মাথা আছে, অনেকেই জানে, সে বড় মাথা বা যাই হোক একটা ষড়যন্ত্র করা হয়েছিল, করে দিলীপ ঘোষকেও যেভাবে তার নোংরা ভিডিও পোস্ট করে যেভাবে মেলাইন করার চেষ্টা করা হয়েছিল, তখনও আমি প্রতিবাদ করেছিলাম আর বলেছিলাম এগুলো করা কোনো সাংবাদিকের বা কোনো সংবাদ মাধ্যমের, দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কাজ নয়। দিলীপ ঘোষকে মেলাইন করা বিজেপির প্রাক্তন সভাপতি, যিনি দক্ষতার সহকারে বিজেপিকে ৭৭টা এমএলএ দিয়েছে, 18টা এমপি দিয়েছে এবং দক্ষতার সহকারে তিনি সংগঠনকে তৈরি করেছে, তাকে মেলাইন করা একটা সাংবাদিকের কাজ নয়, একটা সংবাদ মাধ্যমের কাজ নয়। শ্রমিক ভট্টাচার্যকে ব্যক্তিগত মেলাইন করা একটা সাংবাদিকের কাজ নয়, একটা সংবাদ মাধ্যমের কাজ নয়। সেদিনও আমি বলেছিলাম, প্রতিবাদ করেছিলাম, আজও আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মুখ্যমন্ত্রী। যে বিজেপি বিট করে, যে বিজেপির খবর করে, তারও মুখ্যমন্ত্রী, যে বিজেপি বিট করে না তারও মুখ্যমন্ত্রী, এই গোটা রাজ্যেরও মুখ্যমন্ত্রী, বিরোধীদেরও মুখ্যমন্ত্রী, সরকার পক্ষেরও মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষেরও মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী। তাই কোনো ওই মুখ্যমন্ত্রীর চেয়ারকে সম্মান দিয়ে এই ধরনের যেসব ইউটিউবাররা বা যারাই করছে, এবং সোনালী গুহ করছে, এটা নিন্দনীয়, কদর্য। এটা কোনোদিনই সুসমাজে, সুশিক্ষায়, সুরাজনীতিতে মেনে নেওয়া যায় না। আজকে এই বক্তব্য সামনে আসার পর আমি একজন মহিলা হিসাবে, একজন মহিলা সাংবাদিক হিসাবে এবং একজন নারী হিসাবে এতটাই অসহ্য লেগেছে, এতটাই খারাপ লেগেছে যে আমি বাধ্য হলাম দর্শক বন্ধুদের সামনে একটি কন্টেন্ট করতে এবং দুটো কথা বলার জন্য। আমি জানি না দর্শকরা আমার সাথে সহমত হবে কি হবে না, বা হয়তো আমাকেও বলতে পারে তৃণমূলের দালাল, আমি কিন্তু তৃণমূলের হয়ে বলছি না,
বা আমি বিজেপির হয়েও বলছি না, আমি রাজনীতি নিয়ে বলছি এবং সমাজ নিয়ে বলছি। এবং এই ইউটিউবাররা, কিছু সংখ্যক ইউটিউবাররা যে নোংরা খেলায় মেতেছে কলঙ্কিত করার জন্য সব কিছুকে, রাজনীতি কখনো ব্যক্তি ব্যক্তি প্রোপাগান্ডা করে কার কটা গার্লফ্রেন্ড, কার কটা বয়ফ্রেন্ড, এই দিয়ে রাজনীতি হয় না। তারাই এইগুলো করতে চায় যারা রাজনীতির ময়দানে রাজনৈতিকভাবে লড়াই করাতে অক্ষম। যারা অক্ষম তারাই এই নোংরা জিনিসগুলোকে তুলে এনে নিজেদেরকে প্রচারে রাখার চেষ্টা করে। প্রচার, আজকে প্রধানমন্ত্রীর নামেও যদি কেউ কুৎসা করে আমি সেদিনও প্রতিবাদ করব। আজকে দিলীপ ঘোষের নামে করেছে, সেদিনও করেছি। শ্রমিক ভট্টাচার্যের নামে করলে সেদিনও করব। রাহুল সিনহার নামে করলে সেদিনও করব। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যেসব নোংরামোগুলো চলছে এবং যেসব ইউটিউবারগুলো এগুলোকে এডিট না করে আরও তোল্লাই দিয়ে এগুলোকে ভাইরাল করছে, আমার মনে হয় না যারা অরিজিনাল বিজেপি বা যারা আরএসএস বিজেপি বা যারা সত্যি বিজেপি দলটাকে বিজেপির মতো করে তারা কেউ এটাকে সমর্থন করবে। যারা বিজেপির নেতা যারা, তারাও কিন্তু সমর্থন করবে না। কারণ দিলীপ ঘোষ সম্প্রতি একটি কথা বলেছেন যে রাজনৈতিকভাবে আমরা আলাদা হতে পারি, আমাদের মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু তিনি একটা বিরোধী দলেরও মুখ্যমন্ত্রী, তাই সেই সৌজন্যটা বজায় রাখা উচিত। এই কথাটি দিলীপ ঘোষ বলেছেন। সুতরাং দিলীপ ঘোষের বার্তাতে, শ্রমিকদার বার্তাতে এটা মানে ক্লিয়ার বার্তা যে বিজেপি, আরএসএস, বিজেপিও এই ধরনের অসভ্যতামি, এই ধরনের যারা অসভ্যতামি করছে, নোংরামো করছে, যেসব ইউটিউবাররা, তার সঙ্গে যেসব নেতানেত্রীরা বিজেপির পথকে, বিজেপির পদ্মফুলকে সামনে রেখে, বিজেপিকেই ছোট করার চেষ্টা করছে। বিজেপির কালচার এটা নয়, বিজেপির নেতাদের কালচার এটা নয়, বিজেপির সংবিধানে এটা বলে না। আরএসএস এই ধরনের শিক্ষায় শিক্ষিত নয়। তো যারা করছে তারা বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এরা কারণ নয়। এই সোনালী গুহ যারা আছেন এরা না তৃণমূলের কাছে ফেথফুল না বিজেপির কাছে ফেথফুল। এরা বেসিক্যালি কারুর কাছেই ফেথফুলও নয়, আদর্শবানও নয়। এরা শুধুমাত্র পদ পাওয়া, টিকিট পাওয়া, টাকা ইনকাম করা, ক্ষমতা দখল, এইগুলো ছাড়া এরা কিছুই বোঝে না। এদের সত্যি আমি মনে করি কোনো রাজনৈতিক দল, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কোনো রাজনৈতিক দলেরই উচিত নয় এই ধরনের যারা মানসিকতা পোষণ করে, যারা দলের প্রতি ফেথফুল নয়, যারা দলকে মেলাইন করে, যারা দলে থেকে সুবিধা নিয়েও দলকে মেলাইন করে, যারা বিরোধী দলে চলে গিয়ে সেই বিরোধী দলকেও কালিমালিপ্ত করে, সেই ধরনের মানুষদের কোনো রাজনৈতিক দলেরই সেই দলের ঝান্ডা হাতে নিয়ে তাকে গ্রহণ করা বা সেই দলের নেতানেত্রী হিসাবে তাদেরকে মর্যাদা দেওয়া উচিত নয়। আমি এই বিষয়েই আমি কয়েকটা রিয়াকশন নিয়েছি, আমি সেগুলোও আমি দর্শক বন্ধুদের শোনাবো। এবং এই সোনালী গুহর বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু এফআইআর করা হয়েছে। শ্রীরামপুর থানায় ইতিমধ্যে এফআইআর করা হয়েছে এবং যিনি এফআইআর করেছেন আমি তার মুখ থেকেই কিছু কথা শোনাবো দর্শক বন্ধুদের। এবং এই সোনালী গুহ একটা সময় তৃণমূল কংগ্রেসের হয়ে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কীভাবে গুন্ডামি করত থানায় ঢুকে বা বিভিন্ন জায়গায়, সেটাও আমরা দর্শক বন্ধুদের দেখাবো। আশা করি দর্শক বন্ধুরা যারা সচেতন শিক্ষিত তারা কেউই, এবং বাঙালি যারা সচেতন শিক্ষিত বাঙালি তারা কেউই এই ধরনের নীচ নোংরা রাজনীতি এবং কদর্য ভাষা, এই ধরনের অপসংস্কৃতি কোনো রাজনৈতিক দলের মধ্যেই পছন্দ করে না, বিজেপিও করে না, বিজেপির কোনো আরএসএসের বিজেপির কোনো নেতারাও আশা করি এইগুলোকে তোল্লাইও দেবে না, মেনেও নেবে না। দিলীপ ঘোষের বেলাতেও মেনে নেওয়াটা উচিত হয়নি, মেনে নেয়ও নি অনেকে। যেরকম দিলীপ ঘোষ বিজেপিতে থেকে বিজেপির লোকই দিলীপ ঘোষকে মেলাইন করছে, এগুলো এবার বন্ধ হওয়া দরকার। যার যেটা যোগ্যতা সেই যোগ্যতাতে তাকে পদ দেওয়া উচিত, সেই যোগ্যতাতে তাকে টিকিট দেওয়া উচিত, সেই যোগ্যতাতে। আর আমি মনে করি দল বদল করলেই তাকে একটা রাজনৈতিক দলে এসেই সঙ্গে সঙ্গে তাকে পদ এবং টিকিট দিয়ে তাকে বিশাল কিছু করে দিলে সেই দলের ক্ষতিই হয়। অন্তত একটা দলের উচিত যে কেউ দলে অন্য দল থেকে আসলে অন্তত 3 বছর কি 5 বছর সে কাজ করবে, সে মানুষের জন্য কাজ করবে। শুধু পদের লোভে, টিকিটের লোভে যারা আসে তাদেরকে কোনো দলই, সেটা তৃণমূল হোক বিজেপি হোক, কারোরই উচিত নয় তাদেরকে
প্রাধান্য দেওয়া। যারা অরিজিনাল কর্মী, যারা বিজেপির কর্মী, যারা আরএসএসের পুরনো কর্মী বা তৃণমূলের পুরনো কর্মী, আগে তাদেরকে যোগ্যতা, তাদেরকে প্রায়োরিটি দেওয়া দরকার। তারপরে এই দল বদল করে আসা যারা তৎকাল বিজেপি বা যারা হঠাৎ করে এসে নানা রকম উক্তি করে তাদেরকে যোগ্যতা, মানে তাদেরকে সেই প্রায়োরিটি দেওয়া। দর্শক বন্ধুদের শোনাবো সমস্তটাই।